গুড মর্নিং বাইডি বন্ধুরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস। তোমরা সকল কিরাম আছো বাইডি বন্ধুরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকে ভালো লাগবে। যদিও ব্লগটা আজকে সংসারের কাজকর্মই করে যাচ্ছি সেইগুলোই, আর হচ্ছে মনের ক্ষোভের কথাই বলে যাব। সেই তোমাকে আর কি, আমার যে ত্রাসটা, সেই ত্রাসটা শুধু আমার না, পুরো ঢাকাবাসীরই এ ত্রাসটা। আমরা যারা ঢাকায় বসবাস করতেছি অনেক দিন বহুকাল যাবৎ ধরে, কাজের সূত্রে, কর্মসূত্রে, বা এক কথায় পেটের দায়ে। এক কথায় পেটের দায়ে কেন বলতেছি? এই জন্যই বলতেছি, কারণ গ্রামে থাকতে পারতি, গ্রামে এখন সকল রকমের সুযোগ সুবিধেই সব, গ্যাস, কারেন্ট, জল, কোনো কিছুরই সমস্যা নেই। সব রকমের সুবিধা এখন গ্রামে আছে। সেই গ্রাম ছাড়ে ঢাকা শহরে কেউ ইচ্ছে করে আসে না, শুধু কর্মসূত্রে থাকা লাগে, তাই থাকে। তা যেহেতু আমরা কর্মসূত্রে যারা আমরা ঢাকাবাসী থাকি, সে আমাকে তো আর ঢাকা ছাড়ার কোনো সুযোগ নেই। অবশ্য বাড়ির থেকে ফোন করে, আত্মীয় স্বজনরা ফোন করে সবাই ঢাকা ছাড়ার জন্য উদ্বুদ্ধ করতেছে যে ডিসেম্বর মাসে বড় ধরনের ভূমিকম্প আসবে। 5 তারিখ কেউ বলতেছে, 5 তারিখ কেউ বলতেছে, 6 তারিখ কেউ বলতেছে। কবে আসবে? এই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আসতে পারে, বা ডিসেম্বরের যে কোনো মুহূর্তে আসতে পারে। এই নানান রকমের, নানানজনে নানান রকমের মন্তব্য করতেছে। কিন্তু যাদের সুযোগ আছে যে ঢাকা ছাড়ে চলে, যে তারা কোনো সমস্যা হবে না, বা 15 দিন থাকতে পারে, 1 মাস থাকলেও সমস্যা নেই, যারা এরকমের তারাই চলে যেতে পারে, বা তাকে কোনো সমস্যা নেই। কিন্তু যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজন, তারা একদিনের জন্য, যারা পরের কাজ করে, কোম্পানির চাকরি করে, বা অন্য গার্মেন্টস বলো, বা অন্য কলকারখানায় বলো, যে কোনো ধরনের দারোয়ান বলো, বা ছোট ছোট যারা চাকরি করে, কাউকেই 15 দিনের মতন, 1 মাসের মতো ছুটি দেবে না, কেউই বাড়ি যেতে পারবে না। তাহলে কেউই বাড়ি যেতে না পারলি, তাহলে এরা যতই ভূমিকম্প আসুক আর সুনামি আসুক, যাই আসুক, এগে সবাই ঢাকায় থাকতেই হবে। সেই রকম আমাকেও ঢাকা ছাড়ার কোনো উপায় নেই। মানে আমরা যে ঢাকা ছাড়ে 1 মাস 15 দিন গিয়ে থাকলে কোনো সমস্যা হবে না, কোনো উপায় নেই, আমাকে থাকাই লাগবে। তাই যতই ভয়, যতই ভীতি, যতই আতঙ্ক, বড় আতঙ্ক তো সেই দিনই ছিল, সেই দিনই হলো, সেই পর থেকে ত্রাস চলছে। প্রথম যেদিনকে ভূমিকম্প হলো 21 নভেম্বর শুক্রবার, যেদিনকে হচ্ছে বড় ধরনের যে ভূমিকম্পটা হলো ঢাকায়, যে 5 মাত্রার, 5.5 না, ওই তো 5.5 বা 6 মাত্রার ওরকম একটা ভূমিকম্প, যে বড় ধরনের, যে দোলানিটা, বিল্ডিংগুলো একেবারে নাগরদোলার মতো দোলালো। আমি হঠাৎ করে এক ঘর থেকে আর এক ঘরে যাচ্ছি, হঠাৎ করে টের পেলাম যে একটা ঝাঁকুনি দিল আমার পুরো শরীরটা। তারপরে প্রথম ঝাঁকুনিতেই বুঝতে পারলাম এটা ভূমিকম্পের ঝাঁকুনি। তা বুঝতে পারার পরে যে ফট করে বন্ধ হয়ে যাবে, দেখলাম যে ফট করে বন্ধ হয়ে গেল না, আরও দোলানি দিচ্ছে, জিনিসপত্র ঠক ঠক করে কাঁপাচ্ছে। জিনিসপত্র কাঁপার সাথে সাথে তো মহাত্মা কাঁপে গেছে। আমার তো মনে হলো যেন আজকে এই জায়গায় আমার শেষ দিন, আজকের দিনের শেষ এই জায়গায়, পরের দিনে সূর্য আর আমার দেখা হবে না। উনি ছিলেন বাথরুমে, ওনারে ডাকাডাকি করতেছি যে এরকমের ভূমিকম্প হচ্ছে। শাশুমা ওই পাশে অর্ধরে দাঁড়ায়, শাশুমার বুঝতে একটু টাইম লেগে গেছে, কারণ উনি প্রথমে বুঝতে পারিনি যে এরকম ধরনের ভূমিকম্প আগে কোনো দিন উনি টের পাননি। ওনার 80-র উপরে বয়স হয়ে গেছে, এ যাবৎকালে আমার শাশুমা এরকম ভূমিকম্প আগে কোনো দিন টের পায়নি। তা এই ঢাকা শহরের যে তোমরা যে চারিদিক, এই দেখো ঘিজি 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 যে চারিদিক বিল্ডিং, এই এরকমের বিল্ডিংয়ের মধ্যেই না হয় তুমি ঘরে থাকো, না হয় তুমি বাইরেই যাও, যেখানেই যাও না কেন ঢাকা শহরের কোনো জায়গায় বিপদমুক্ত না। কারণ ঢাকা শহরের এমন কোনো ফাঁকা জায়গা, ধুধু বালু মাঠ নেই যে সেইখানে যে দাঁড়াবা, আর দাঁড়ানোর পরে তোমার গার পরে একটা বিল্ডিং ভেঙে এসে পড়বে না, এরকম কোনো ফাঁকা জায়গা নেই। বাইরে গেলেও আরও ভয় বেশি। বরঞ্চ ঘরে যদি কোনো জায়গায় সেরকমের সুযোগ থাকে, সেইগুলোই আরও ভালো হবে। দিনের পর থেকে তো সব সময় মনে হয় যেন এই বুঝি আবারও দোলাচ্ছে, এমনিতেই ঘুমের মধ্যেই একটা ত্রাস ভাব। সেই ত্রাস ভুলে যাওয়ার আগেই আবার সত্যি ভূমিকম্প।
একদিন চলে গেল, 21 তারিখ, 22 তারিখ বাদ দিয়ে 23 তারিখ আবার একটা ঝাঁকুনি দিল, আবার 24-25 তারিখ বাদ দিয়ে আবার ঝাঁকুনি দিল। এইভাবে 3 দিন কিন্তু অলরেডি এরকমের ঝাঁকুনি চলে গেছে ঢাকা শহরে, ছোট্ট 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 করে, সেই শুক্রবারের পর থেকে, 21বারের পর থেকে, 21 তারিখের পর থেকে আর কি। আজকে আবার বৃহস্পতিবারে ভোরবেলা আবার ঝাঁকুনি দিল, মানে ভোলার আগেই আবার ঝাঁকুনি দিচ্ছে। এই যে ভীমগুলো তোমরা দেখতে পাচ্ছ ঘরের মধ্যে, এই ভীমের নিচে দাঁড়ানো আরও মানে আর কি শঙ্কামুক্ত। এই বাইরে তুমি যেখানেই যাও না কেন, রাস্তাঘাটে বা মাঠে প্রান্তে, মানে কাছাকাছি যারা, নিচতলায় যারা, দোতলায় যারা, কোনো জায়গায় কিন্তু বিশেষ করে ঢাকা শহরে সংখ্যামুক্ত না। কারণ আমাকে ঢাকা শহরের বিল্ডিংগুলো সবই হচ্ছে কোনোটাই হচ্ছে ভূমিকম্প মুক্ত বিল্ডিং না, যে ভূমিকম্প সহনশীল এরকমের কোনো বিল্ডিং আমাকে ঢাকা শহরে নতুন হোক আর পুরাতন হোক কোনো কথাই নেই, কোনো বিল্ডিংই সহনশীল না। এত ঘনবসতিপূর্ণ এলাকাতে, মানে ঢাকা শহরে আমরা যারা ঢাকা ছাড়তে পারবো না, তাকে সবসময় ত্রাসে এমনিতেই দিন কাটছে। তারপর আবার আমরা ভোলার আগেই, সেই ত্রাস কাটানোর আগেই আবার ধাক্কা দিয়ে বারবার ধাক্কা দিয়ে আবার মনে করায় দিচ্ছে ভূমিকম্প, যে আমি আসছি এরম একটা অবস্থা। কিন্তু মতো অবস্থাতে আমার মনে হয় যে সব কিছু আবহাওয়াবিদরা ঠিকঠাক মতো নির্দিষ্ট দিনটা বলতে পারে, কিন্তু এই ভূমিকম্পর যে মাটির নিচে যে একেবারে দিন তারিখ ঠিকঠাক মতো ভূমিকম্পের ওরকম নির্দিষ্টভাবে কোনো কিছু বলা যায় না, বা নির্দিষ্টভাবে তারা কোনো কিছু সংগ্রহ করতে পারে না তথ্য। এই যেটুক তথ্য যা কিছু সব কিছু হচ্ছে কোনো কিছু আশঙ্কা করে বলা আর কি। তাই এই আশঙ্কার উপর ভিত্তি করে কেউ ঢাকা ছাড়তে পারছে না। যারা পারবে কদাচিৎ হয়তো অল্প দু একজনে পারতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষই ঢাকাবাসীরা ঢাকা ছাড়তে পারবে না। তাদের করণীয় আমার মনে হয় যেটুকু সবখানে বুদ্ধিজীবীরা বলছে, ভূতত্ত্ববিদরা বলছে, সেই অনুযায়ী যা কিছু দেখা যাচ্ছে, সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে আমরা একেবারে বাইরে দৌড়য়ে দাঁড়ানোর থেকে, বাইরে চলে যাওয়ার থেকে ঘরের ভিতরে থাকাটাই যদি সম্ভব হয় আর কি, যতটা সম্ভব ঘরের ভিতরে সেই রকমের পাকাপোক্ত যতই খাট হোক। অনেকে আছে যেমন আমার শাশুমা আর আমরা দুইজনে যেভাবে ফ্যাটি আর যেরকমের, আমরা কিন্তু খাটের নিচে যেতে পারবো না, কারণ আজকালকার খাট হচ্ছে একেবারেই নিচু। কারো খাট আছে, খাট মজবুত থাকলে কি হবে, কোনো খাট তো একেবারে বক্স খাট, তার নিচে কোনোভাবেই ঢোকার কোনো উপায় নেই, চারিদিক দিয়ে বক্স করা। আবার কোনো খাট আছে বক্স না, তারপরেও যে খাটগুলো আছে ঘরে একদমই নিচু, ছোট ছোট বাচ্চারা হয়তো শুয়ে ঢুকতে পারে, কিন্তু আমাদের মতন বড় মানুষের ঢোকা সম্ভব না। আবার যাদের শ্বাসকষ্ট আছে, যারা হচ্ছে শ্বাসকষ্ট বা ঠান্ডার রোগী, যারা ওই বুড়ো মানুষ, যেমন আমার শাশুড়ির কথাই ধরি, এরা কিন্তু নিচু হয়ে ভুট হয়ে বেশিক্ষণ থাকতে পারে না। তারা নিচু হয়ে ভুট হয়ে ওইভাবে বেশিক্ষণ বা খাটের নিচে টিচে ঢুকলে এমনিতেই তারা শ্বাসকষ্টতে বেশি সময় টিকতে পারবে না। অতএব এগো দরকার লাগবে হচ্ছে উঁচু টেবিল। যাদের উঁচু টেবিল শক্ত মজবুত থাকে, সেই উঁচু টেবিল বা ভীমের নিচে, কার্নিশে, বিল্ডিংয়ের এইসব জায়গায় একটু জীবন যদি ঈশ্বর মনে করেন, উপরওয়ালা মনে করেন দান করে দিয়ে যাবেন, তাহলেই যাবেন। আর যদি মনে করেন না দান করবেন না, জীবন এইভাবেই যাবে, ওই যে যার যেখানে নিয়তি আছে মরণ, সেইখানেই সে যাবে। তাই ত্রাসে দিন কাটানোর থেকে যতই ভূমিকম্প ধাক্কা দিয়ে মনে করায় দিয়ে যাক, সেইভাবেই মনে বল নিয়ে থাকাটাই শ্রেয়, বাইরে দৌড়ে বেরোনোর থেকে। তা আজকের ব্লগ এই পর্যন্ত বাইরে বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং মনে বল নিয়ে থাকো। আবার দেখা হবে তোমাদের সাথে।